নমস্কার, আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই সেক্টরাল অ্যানালিসিসের ভিডিওতে। আজ রবিবার 15ই সেপ্টেম্বর 2024। আজ আমাদের সেক্টরাল অ্যানালিসিস করার দিন, আপনারা সবাই জানেন যারা এই ভিডিও নিয়মিত দেখেন। তো চলুন এই সেক্টরাল অ্যানালিসিসের ভিডিওটি আমরা করি, অর্থাৎ নিফটির যেখানে বড় বড় ইন্ডেক্সগুলো রয়েছে সেই সমস্ত সেক্টরাল অ্যানালিসিস নিয়েই আমরা ইন্ডেক্সের সাপেক্ষে বিচার করব। তো দেখুন, প্রথমেই যে সেক্টরটির কথা আমরা আলোচনা করব সেটা হচ্ছে নিফটি মিড স্মল হেলথ। উইকলি টাইম ফ্রেম এবং তারপর ডেইলি টাইম ফ্রেমে দেখব। তো আমরা কি দেখব? আমরা দেখব আগের সপ্তাহে কেমন আচরণ করেছে, বুলিশ ছিল না বেয়ারিশ ছিল, কোনো সাপোর্ট রেজিস্ট্যান্সে দাঁড়িয়ে আছে কিনা বা ব্রেকআউট হয়েছে কিনা, এবং তারপর ডেইলি টাইম ফ্রেমে দেখব অর্থাৎ আগামী সপ্তাহে কি করতে পারে এবং আগের সপ্তাহগুলোতে কি করেছে সেটা আমরা একটু বিচার করব। তার আন্ডারে স্টকগুলোকে নিয়ে তাহলে আপনারা একটু নাড়াচাড়া করতে পারবেন। তো দেখুন, উইকলি টাইম ফ্রেমে এই বুলিশ বেশ কয়েকটা সপ্তাহ ধরে টানা আপ মুভ দিয়েছে, কিন্তু এখানে এসে যেন মনে হচ্ছে একটুখানি গ্রোথ তার আগের সপ্তাহগুলোর থেকে একটুখানি কম। যেন মনে হচ্ছে এই জায়গাটাতে আরও একটু উঁচু হলে তবে বোধহয় এর প্যাটার্নটার সঙ্গে মিলত, কিন্তু তবুও বলতে হবে এটা বুলিশ। এবং একটা জিনিস লক্ষ্য করা, সেটা হচ্ছে চ্যানেল থেকে কিন্তু অনেকটা দূরে রয়েছে এবং ক্লাউড থেকেও কিন্তু অনেকটা গ্যাপ তৈরি হয়েছে, অর্থাৎ এই গ্যাপটার কিছুটা হয়তো কারেকশন হওয়ার সময় এসেছে নিফটি মিড স্মল হেলথে। তো আমরা ডেইলি টাইম ফ্রেমে একটু দেখি। ডেইলি টাইম ফ্রেমে দেখুন যে একটা লম্বা চ্যানেলের মধ্য দিয়ে গেছে। আমরা অনেক আগে থেকেই বলে চলেছি যে নিফটি মিড স্মল কিন্তু বুলিশ, এবং সেই মতোই কিন্তু রান দিয়েছে। আমরা মোটামুটি 36,900 থেকে 39,600 থেকে আমরা কিন্তু এখানে বুলিশ বলতে এসেছি, এবং দেখছেন একটা চ্যানেল বরাবর চলেছে। এবং উপরের দিকে যে কথাটা উইকলি টাইম ফ্রেমে আমি বলছিলাম সেইটাকে ভালো করে লক্ষ্য করুন। দেখুন, ডেইলি টাইম ফ্রেমে মনে হচ্ছে না যে এই জায়গাটা থেকে যেন একটা রেজিস্ট্যান্স ফেস করছে বা ধাক্কা খাচ্ছে, উপর থেকে যেন একটা সেলিং প্রেসার আসছে, বা ততটা গ্রোথ বোধহয় নেই যতটা এটা দুমদুম করে বাড়ছিল, এখানে এসে যেন একটু থমকে গেছে। সুতরাং একটুখানি গ্রোথটা কম হয়েছে, যদিও আগের সপ্তাহে আমরা দেখেছি নিচে থেকে অনেকখানি বাইং এসছে, একটা সেলিং প্রেসার দুটোতেই ছিল, কিন্তু নিচে থেকে বাইং তুলে একটা ডোজি টাইপের ক্যান্ডেল প্যাটার্ন তৈরি করে বসে রয়েছে। এই মুহূর্তে আমরা যদি আমাদের ইন্ডিকেটরটা ব্যবহার করি, কি হতে পারে আগে আমরা একটু দেখি। আমরা এই পর্যন্ত কি একটা ধাক্কা খেতে পারে, বা এখান থেকে সাপ্রেস হয়ে একটুখানি নিচে নেমে আবার সে বুলিশ হতে পারে। তো আমরা ইন্ডিকেটর ব্যবহার করি। ইন্ডিকেটর কি বলছে দেখি। আনরাইভেলড ইন্ডিকেটর কি বলছে দেখুন, দেখলে পরেই অনেকখানি পরিষ্কার হবে। সেটা হচ্ছে এটাকে ব্রেকআউট ঘটেছে এখান থেকে আগের সপ্তাহেও, কিন্তু আপনার এটা তো ডেইলি টাইম ফ্রেমে, অর্থাৎ কয়েকদিন আগে কিন্তু এই রেঞ্জে কি হয়েছে, ধাক্কা খেয়েছে। ধাক্কা খাবার পর সে ধাক্কা আবার নিচে থেকে সাপোর্ট নিয়েছে এবং ক্লাউড থেকে সাপোর্ট নিয়েছে। এখানে সাপোর্ট রিজিয়ন ছিল, এখান থেকে মার্কেট উপরে উঠেছে, কিন্তু আবার ওকে নামিয়ে দিয়েছে। ওঠার চেষ্টা করছে, ক্লোজিং দিয়েছে, কিন্তু নামানোর চেষ্টা চলছে। এবং এই অঞ্চলটা কিন্তু একটা শক্তিশালী বাইং জোন এর ক্ষেত্রে, অর্থাৎ 42,600 এই জোনটাকে সে কি করছে, এই জোনটাকে ঘাঁটি ঘিরে সে কিন্তু উপরের দিকে যাওয়ার জন্য রেডি হচ্ছে। সুতরাং আরও একটু হতে পারে, বা এখান থেকে ধাক্কা খেয়ে 43,200 থেকে এবং চ্যানেলের উপর অংশ থেকে ধাক্কা খেয়ে নিচে নামতে পারে, কারণ নিচে থেকে একটা বুলিশ মুভমেন্ট এসছে, এবং তারপর ধাক্কা খেয়ে হয়তো নিচের দিকে একটুখানি আসবে। কিন্তু একটু সাপ্রেস হবার সময় এসেছে আগামী 1-1.5 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে, কারণ অনেকখানি কিন্তু মার্কেটটা ঘুরেছে। একটুখানি ডিপ আসার প্রয়োজন আছে। হেলদি কারেকশন হলে পরে এই সেক্টরটি আরও ভালো ফল করবে। আচ্ছা, চলুন পরের সেক্টরটা দেখি। এটা হচ্ছে নিফটি হেলথ কেয়ার। নিফটি হেলথ কেয়ারের প্রাইস অ্যাকশন দেখলেও আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা যারা পুরনো ভিডিও দেখেছেন, আমি সাপোর্ট বা ট্রেন্ড লাইন এঁকে রেখেছিলাম, যেখান থেকে দেখুন মার্কেট কিন্তু উপরের দিকে গেছে, ঠিকঠাক গেছে, খুব বেশি বৃদ্ধিও নেই,
খুব বেশি ডাউনফলও নয়। 13,714 থেকে মোটামুটি 14,700 পর্যন্ত একটা র্যালি, অর্থাৎ 1,000 পয়েন্টের একটা র্যালি কিন্তু ভালো রকম দিয়েছে। এবং আমরা যদি ক্লাউডের কার্ভটা দেখি তাহলে যে আমরা কি বলবো অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটাও কিন্তু প্রপার 40 ডিগ্রি 45 ডিগ্রির কাছাকাছি একটা কিন্তু অ্যাঙ্গেল, 40 ডিগ্রির কাছাকাছি একটা অ্যাঙ্গেল কিন্তু তৈরি হচ্ছে, যেটা কিন্তু হেলদি। তো চলুন, এটা তো দেখে মনে হচ্ছে যদিও উপর থেকে একটাখানি প্রেশারের মতো লাগছে, কারণ গ্রোথটা তেমনভাবে নেই, একটু থমকে থমকে যাচ্ছে। আমরা ডেলি টাইম ফ্রেমে দেখব, ডেলি টাইম ফ্রেমে বিষয়টা ক্লিয়ার হবে। ডেলি টাইম ফ্রেমে যদি হেলথ কেয়ারকে দেখি, ইন্ডিকেটর লাগানোই রয়েছে। দেখুন এখানে ওখান থেকে নেমে আসছে, ওপর দিকে যাচ্ছে। দেখুন এখানে কি হয়েছে, নিচে থেকে সাপোর্ট নিয়ে যে আমাদের যে লেভেলটা রয়েছে সেখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স ফেস করছে। ঠিক ওই জায়গাটাতেই আগের দিনে কিন্তু বন্ধ হয়েছিল, মার্কেট গ্যাপ আপ ওপেন হলো, কিন্তু সেই রেজিস্ট্যান্স লেভেলটা কিন্তু ফেস করছে মার্কেট, অর্থাৎ হেলথ কেয়ার, এবং নিচের দিকে নামিয়েছে, শেষে কিন্তু একটু বাইং এসেছে, কিন্তু ক্লোজিংটা কিন্তু এই রেজিস্ট্যান্স লেভেলের উপরে হয়নি। এখন দেখতে হবে যদি ওপেনও হয়, গ্যাপ আপ ওপেনও হয়, একে সাপোর্ট দিচ্ছে কিনা, এই লেভেলটাকে কাছে সাপোর্ট নিচ্ছে না ভেঙে নিচে নেমে যাচ্ছে। যদি এখান থেকে সাপোর্ট নিয়ে আবার উপরের দিকে যায়, আমরা পুলিশ বলতে পারবো ডেলি টাইম ফ্রেমে, ঠিক আছে, যেহেতু কেন একটা ধাক্কা খাচ্ছিল এখানে একটা রেজিস্ট্যান্স আছে বলে। এখন দেখব যে সেক্টরটাতে কি হয়। পরের সেক্টরটাতে যাই। পরের সেক্টরটা রয়েছে ফার্মা। ফার্মা একটা ভালো সেক্টর, আমরা সবাই জানি, এবং ফার্মা কিন্তু খুব দ্রুত বাড়ছে। এটাই কিন্তু খুব একটা চিন্তার কথা। এই রকম চিন্তা কিন্তু আমরা অনেক আগেও দেখেছিলাম। আমরা যদি লক্ষ্য করে দেখেন, দুটো সেক্টরের বৃদ্ধি একটুখানি কিন্তু ভাবাচ্ছে। নাম্বার 1 সেটা হচ্ছে হেলথ কেয়ার এবং ফার্মা, দুটোই দেখুন টানা বৃদ্ধি হয়ে চলেছে। কিন্তু সামনে প্রচুর রোগ যে কিছু রয়েছে প্রমিনেন্ট তা কিন্তু নয়। মাঙ্কি পক্সের একটা ব্যাপার রয়েছে, কিন্তু এই ফার্মা কিন্তু ভালো র্যালি দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এবং হেলথ কেয়ারও কিন্তু ভালো র্যালি দিচ্ছে। এই দুটো সেক্টর কিন্তু বৃদ্ধি হচ্ছে ভালো, যেটা কিন্তু মার্কেট অনেক সময় এদের বৃদ্ধি হলে মার্কেট ফল হতে পারে, এমন ধরনের বিশেষজ্ঞ মহলের কিন্তু একটা মতামত থাকে। যাই হোক, অনেক দিন কিন্তু হেলদি কারেকশনও নিফটিতে আসেনি, কিন্তু আপাতত দেখে যেটা মনে হচ্ছে, আমরা যদি উইকলি টাইম ফ্রেম এটাকে দেখি, কি দেখে মনে হচ্ছে একটা বুলিশ এনগালফিং। আগের রেড ক্যান্ডেলটাকে এ কিন্তু কি করেছে, গোটাটা কয়েদ করেছে নিজের মধ্যে। সুতরাং ভালো র্যালি এসছে, এবং দুদিন আগে কিন্তু ভালো র্যালি হয়েছে, আমরা সেটা দেখব ফার্মা সেক্টরে। এবারে এখানে বুলিশ বলতেই হয়, আমাদের কোনো ইন্ডিকেটারই এখানে কোনো লেভেল দিচ্ছে না দিচ্ছে সুপ্রিম, না দিচ্ছে আমাদের আনরাইভালড। আপাতত আমি সেই জন্যই এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্সগুলো এঁকে রেখেছি, যেগুলো গুরুত্বপূর্ণ। এরপর চলুন আমরা ডেলি টাইম ফ্রেম এঁকে দেখি ফার্মাতে কি চলছে। ফার্মাতে দেখুন, আমরা প্রথমে ইন্ডিকেটরটাকে বন্ধ করি। ফার্মাতে একটা লম্বা চ্যানেল আমি আগে থেকেই এঁকে রেখেছি, কয়েক সপ্তাহ ধরে সেই চ্যানেলের মধ্য দিয়ে কিন্তু যাচ্ছে। যখন নিচে ছিল সেখান থেকে একটা বাইং এসেছে, উপরে ছিল উপর থেকে একটা সেলিং এসেছে। তো এইভাবেই সাধারণত চ্যানেলের মধ্য দিয়ে যাতায়াত করে। এই মুহূর্তে উপরের দিকে রয়েছে, আর একটু সে যেতে পারে এবং তারপর সে ধাক্কা খেয়ে নিচে নামতে পারে। আমরা যদি আমাদের ইন্ডিকেটর লাগাই, তাহলে আমরা রেজিস্ট্যান্স এবং সাপোর্ট লেভেলগুলো বা বাইং জোনগুলো ক্লিয়ারলি পাবো। যদি আমরা এটাকে দেখি, তাহলে এতদিনে আপনারা যারা দেখছেন তারা নিশ্চয়ই জানেন যে কোন জোনটা, প্রথম যে গ্রিন লেভেল সেটা বাই অ্যাবাভ। সুতরাং বাই অ্যাবাভ দিয়েছিল অনেক দিন আগে। তারপর সে কিন্তু প্রথম টার্গেট এবং সেকেন্ড টার্গেট, যদিও সেটা টার্গেট নাম নয়, টার্গেট 3, 4 এইভাবে নাম, কিন্তু আমি বলছি দুটো জোনকে মিলিয়ে একটা টার্গেট তৈরি করার চেষ্টা করছি। এবং দেখুন 6-7 লেভেলের কাছে কিন্তু মার্কেট এসে দাঁড়িয়ে আছে। নজর করুন, এখানে 5 নাম্বার লেভেল থেকে ধাক্কা খেয়েছিল লম্বা,
কিন্তু 3-4 থেকে সাপোর্ট নিয়ে সে উপরের দিকে উঠছে এবং উঠেছে না, তাকে ব্রেকও করেছে। ব্রেক করার পর খুব কাছাকাছি এই লেভেল থেকে, এবং সেটা দেখুন চ্যানেলের উপরে ভাগও রয়েছে, অর্থাৎ এই জায়গা থেকে কিন্তু একটা ধাক্কা খাবার চান্স আছে। মোটামুটিভাবে আমরা বলতে পারি 20-30 পয়েন্টের বাফার যদি আমরা নিই তাহলে কিন্তু ধাক্কা খেয়েছে। কিন্তু আর একটুখানি যেন একদম পারফেক্টলি উপরে উঠে সেখান থেকে ধাক্কা খেয়ে নিচে নামলে বোধহয় বেটার হবে। সুতরাং এখানেও একটা হেলদি কারেকশন একটু বৃদ্ধির পর হতে পারে বলে আমাদের মনে হচ্ছে। আর যদি 6-7 লেভেলের উপরেই ক্লোজিং দেয় এবং এখানে সাস্টেন করে, তাহলে আমাদের নেক্সট টার্গেট করবে এটা, কিংবা চ্যানেল টেনে নেবেন আপনারা চ্যানেলের উপরিভাগটা থেকে হালকা, এটাতে ডেলি টাইম ফ্রেমে। সুতরাং এক দিনে কিন্তু আপনারা এইভাবে ট্রেড করতে পারেন। এবারে আমরা যে সেক্টরটা নিয়ে কথা বলবো, দেখি কি রয়েছে, সেটা হচ্ছে মেটাল সেক্টরে উইকলি টাইম ফ্রেমে আমরা কি দেখব, আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি আমাদের যেভাবে আমরা প্রাইস অ্যাকশন করে রেখেছিলাম, সেটা যদি আমরা মন দিয়ে দেখেন, আমরা এই অঞ্চল থেকে বলতে শুরু করেছি আপনাদেরকে যে দেখুন এখান থেকে কিন্তু সাপোর্ট নিয়েছে, উপরে কিন্তু একটা রেজিস্ট্যান্স আছে, তারপরের সপ্তাহ সাপোর্ট নিল, ভালো র্যালি দিল এবং এখানে কিন্তু একটা ধাক্কা খেলো, তারপর উপরের দিকে চলে গেল। অনেকেই যারা ট্রেন্ড লাইনটা আঁকতে পারতেন তারা কিন্তু এই জায়গাটাতে বাইং করবেন যে ব্রেকআউট হলো। কিন্তু মনে রাখতে হবে আপনাদের কাছে হয়তো এই ক্লাউডটা অ্যাক্সেসেবল নয়, কিন্তু এই ক্লাউডটা উপরে রয়েছে। দেখুন পারফেক্টলি ক্লাউড থেকে রেজিস্ট্যান্স ফেস করলো এবং নিচের দিকে নেমে গেল। এখানে অনেক ক্ষেত্রে কিন্তু রিটেলাররা কি হয়, ট্র্যাপ হন। যদি আপনারা সিম্পল প্রাইস অ্যাকশন ফলো করেন, তাহলে সিম্পল প্রাইস অ্যাকশন অনেক সময় ধোকা দিয়ে দেয়। এটা হয়ে গেল ব্রেকআউট, এবং ব্রেকআউটের পর কিন্তু আপনার এন্ট্রি করলেন, তারপরেই দেখলেন দ্রুত মার্কেটটা নেমে গেল। অর্থাৎ নামতে পারে, এটুকু কনসেপ্ট থাকলে আপনি সতর্ক থাকবেন। নেমে গেল, স্টপ লস নিয়ে বেরিয়ে এলেন। দেখুন এখান থেকে ধাক্কা খেয়েছে এবং নিচে কোন জায়গা থেকে সাপোর্ট নিচ্ছে, ক্লাউড থেকে। ক্লাউডের নিচেও কিন্তু একটা সাপোর্ট জোন রয়েছে, অর্থাৎ মার্কেট যদি এখান থেকে নিচে নেমে যায় ঘাবড়াবার কিছু নেই, এখানে একটা সাপোর্ট জোন আছে। সুতরাং আমাদের বাইংয়ের যে আসল জায়গা কিন্তু এইটা। যখন নিচে নামছে আমি বাইং করব নিচে। আমাদেরকে বিভিন্ন ভিডিওতে লাইভ মার্কেটে আমি নিফটি এবং ব্যাঙ্ক নিফটিকে ট্রেড করে আপনাদেরকে দেখিয়েছি যে বিশ্বাসটা রাখতে হবে যে কোন জায়গা থেকে বাইং করতে হবে। তো যাই হোক, সেখানে কিন্তু কোনখানে ধাক্কা খাচ্ছে দেখুন এখন এখানে। তাহলে উইকলি টাইম ফ্রেমে আমরা কি দেখছি, এই অঞ্চলটার মধ্যে কিন্তু আমাদের মেটাল কিন্তু ফেসে রয়েছে। এখন এর উপরে যদি ভালো ক্লোজিং দেয় গুড, আর এর নিচে যদি ক্লোজিং দিয়ে নামে সেটাও ভালো। মার্কেটের ক্ষেত্রে ভালো না হলেও যদি কেউ ব্যবহার করতে জানেন তাহলে সেটা ভালো। তো দেখতেই পাচ্ছেন আপাতত দেখি কিন্তু উইকলি টাইম ফ্রেমে এই মুহূর্তে মনে হচ্ছে ধাক্কা খেলেও নিফটি মেটাল কিন্তু একটা বুলিশের দিকে যাচ্ছে, কারণ সে তার এই জোনকে বারবার সম্মান জানালো এবং মার্কেট যেন উপরের দিকে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। দেখা যাক আগামী দিনে যতক্ষণ পর্যন্ত না ক্লাউডের উপরে উইকলি টাইম ফ্রেমে ক্লোজিং দিচ্ছে, ততক্ষণ উইকলি টাইম ফ্রেমে আমরা বলতে পারছি না যে মেটাল খুব বেশি বুলিশ, চরমভাবে বুলিশ তো আমরা বলতে পারছি না। কিন্তু এই যে জোন, এই জোনটাকে যদি আপনি পুরনো ডাটাতেও দেখেন তাহলে কি দেখছেন, এখান থেকে কিন্তু হেভি বাইং বাড়ে এসেছে। অর্থাৎ নিফটির ক্ষেত্রে এই লেভেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিফটি মেটালের ক্ষেত্রে। সুতরাং আপনাদের এখানে যখন মার্কেট আবার পাচ্ছিলেন, আপনার সৌভাগ্য, আপনি বাইং করলেন। কিন্তু মনে করুন এখান থেকে আপনার দুর্ভাগ্য শুরু হলো, মার্কেট নিচে নেমে গেল, খুবই সোজা, আপনার স্টপ লসটা কম হবে। আপনি এখানে কিনলেন, তারপর মার্কেট এখানে এসে ক্লোজিং হলো, আর আপনি এখানে কিনলেন, মার্কেট এসে এখানে ক্লোজিং হলো, দুটোর মধ্যে কোনটাতে স্টপ লস কম? যত নিচে কিনতে পেরেছেন, যত ভালো সাপোর্ট এরিয়াতে কিনবেন, ততই আপনার সুবিধা। এই জিনিসটাকে বোঝার চেষ্টা করুন। যদি কিনতেই হয়, যেখানে সেখানে কেনার জায়গা নয়, সাপোর্ট এরিয়াতে আপনাকে কিনতে পারতে হবে। তাহলে সেই জন্য সঠিক সাপোর্ট এরিয়া আপনাকে খুঁজতে হবে। যাই হোক, সেই জন্যই কিন্তু আপনাকে প্রাইস অ্যাকশন ভালোভাবে শিখতে হবে এবং ভালোভাবে আঁকতে হবে।
দেখুন আমাদের ইন্ডিকেটর কিন্তু বাই দিয়েছে অনেক উপরে আপাতত, কিন্তু একটা লেভেল থেকে আর একটা লেভেল পর্যন্ত, মানে অর্থাৎ দারুণভাবে বুলিশ বলতে পারবো আমরা এর উপরে যদি মার্কেট যায়। চলুন ডেলি টাইম ফ্রেমে আমরা মেটালকে একটু দেখি। এই ভিডিওটা লম্বা হবেই, আপনারা সবাই জানেন। আমি প্রথমে ইন্ডিকেটরকে অফ করে দিচ্ছি। আপনারা দেখুন, দেখে কি মনে হচ্ছে মেটাল সেক্টরকে, দেখে কি মনে হচ্ছে মেটাল সেক্টরকে? দেখুন নিচে নেমেছে, এখান থেকে সাপোর্ট নিচে উপরে গেছে, আবার নিচে নেমেছে, আবার উপরে গেছে, কিন্তু ডেলি টাইম ফ্রেমে দেখুন এখান থেকে একটা রেজিস্ট্যান্স ফেস করার চেষ্টা করছে, কিন্তু এখান থেকে তীব্র সাপোর্ট নিয়ে এসে কিন্তু উপর দিকে গেছে, একটা ডব্লু প্যাটার্নের মতো প্যাটার্নও তৈরি করেছে। এই মুহূর্তে দেখে মনে হচ্ছে হয়তো এখান থেকে আবার রেজিস্ট্যান্স ফেস করতেও পারে, কিন্তু মনে রাখবেন এইগুলো, এই ট্রেন্ড লাইনটা আপনাকে কি প্রমাণ করছে? কিছু দেখে মনে হচ্ছে, আমি জানি না কতজন আপনারা শুনছেন, কিন্তু যদি শোনেন তাহলে কিন্তু আপনাদের উপকার হবে। এই যে উপরের দিকে একটা ট্রেন্ড লাইন, এটা কি প্রমাণ করে? এটা প্রমাণ করে হায়ার লোজ তৈরি হচ্ছে। এখানে যতটা লো ছিল তার থেকে উপরে লো রয়েছে, অর্থাৎ সেলাররা মার্কেটটাকে কিন্তু আবার এতদূর নামাতে সক্ষম হয়নি, বায়ার্সরা তুলে নিয়ে গেছে, অর্থাৎ একটু একটু করে ধীরে ধীরে মার্কেট পজিটিভের দিকে এগোচ্ছেন। সুতরাং এখান থেকে যদি মার্কেট পড়েও, তাহলে এই রুলই যদি ফলো হয়, তাহলে হয়তো এখান থেকে আবার মার্কেট ঘুরবে, অর্থাৎ যে ট্রেন্ড লাইন রয়েছে তাতে হয়তো একটু নিচে। সুতরাং এখানে কিন্তু আমার স্টপ লস কম হবে। আপনি অপেক্ষা করতে পারেন এই রিজনের জন্য, পেলে খুবই ভালো। কিন্তু যদি ওপরেই মার্কেট খোলে এবং এখান থেকে সাপোর্ট নিয়ে যায়, তখন আপনার ক্ষেত্রে কেনার জোন কিন্তু এই জোনটা। অনেক দিনের, দীর্ঘদিনের যে আপনার কি বলবো, একটা লেভেল, যে লেভেলের মধ্যে কাটছে, সেই লেভেলটাকে ভাঙার আবার প্রচেষ্টা করছে নিফটি মেটাল ডেলি টাইম ফ্রেমে। এবার আমরা যদি ইন্ডিকেটর প্রয়োগ করি, এক এক করে দুটি ইন্ডিকেটর আমরা দেখব। প্রথমে হচ্ছে আনরাইভেল দেখতেই পাচ্ছেন, এখানে একটা জোন ছিল যেটা সাপোর্ট জোন হিসেবে কাজ করছে, যেখান থেকে গেছে দেখুন এখানে ধাক্কা খেয়েছে, নিচে নেমেছে, এখান থেকে তোলার চেষ্টা করছে মার্কেটটাকে, নেক্সট টার্গেট এটা এবং তারপর উপর। আমরা যদি আরও ছোট করি, দেখছেন এখানে একটা ছোট্ট যে লাইন ছিল, এই লাইনটি আবার কেমন কাজে দিচ্ছে, যেখান থেকে সাপোর্ট নিচ্ছে, ঠিক এক্স্যাক্টলি এই যে লেভেল, এই দুটো লেভেলের মধ্যে যে জোন, সেই জোনটা থেকে সে রেজিস্ট্যান্স ফেস করছে, এবং এটাকে ব্রেক করলে আমরা তখন এই পর্যন্ত অনায়াসে চুপ করে বসে থাকবো, কারণ আমাদের কাছে লেভেল রয়েছে। আচ্ছা, যদি আমরা আনরাইভেলটাকে বাদ দিয়ে সুপ্রিম লাগাই, তাহলে সুপ্রিম আপনাকে কি বলছে দেখুন। আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা জানেন, দুটো লাইন যখন খুব কাছাকাছি রয়েছে, সেটা একটা তীব্র রেজিস্ট্যান্স জোনও, তীব্র সাপোর্ট জোনও। কি অনুযায়ী? না, প্রাইস অনুযায়ী। তাহলে এই মুহূর্তে মার্কেট যখন নিচে ক্লোজিং হয়েছিল, এখান থেকে ধাক্কা খেয়ে নিচে নামছিল, নিচে নামার কথা ছিল, কিন্তু আমরা যদি পুরনো জায়গায় দেখেন, মানে পুরনো সাপেক্ষে একটু একটু করে নিচে নামছে, অর্থাৎ এটা কিন্তু হায়ার লোজ তৈরি করছে, এবং তারপরে দেখলেন যে মার্কেট তার পরের দিনই কিন্তু গ্যাপ আপ এতটা হলো। সুতরাং আপনাকে কিন্তু সহজেই সঙ্গে সঙ্গে সেল করে দিলে হবে না। যদিও এখানে ক্লোজিং করেছিল, ক্লোজিং করলে পরের দিন যদি এর নিচে যে আমরা সেল করতে পারতাম, কিন্তু যেহেতু মার্কেট কি হলো, মার্কেট দেখুন ক্লাউডের উপর ওপেন হয়েছে এবং ক্লাউডের নিচের দিকে যাওয়ার চেষ্টা করছে, লোকে ব্রেক করছে না, নিচের দিকে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু ক্লাউড ওকে সাপোর্ট নিয়ে আবার উপরে তুললো। এবং মনে রাখতে হবে, যেখানে যে জোনটা আছে, সেই জোনটা তাহলে এবার কিসে পরিণত হবার চেষ্টা হচ্ছে? রেজিস্ট্যান্স থেকে সাপোর্টে পরিণত হবার চেষ্টা করছেন। এখানে একটা তীব্র তিনজনের মিশ্রণ রয়েছে, ক্লাউড, লেভেল এবং ট্রেন্ড লাইন, এবং এরা সবাই একে বাধা দিচ্ছিল, কিন্তু কে কেবলমাত্র সাপোর্ট দিচ্ছিল? আমার ক্লাউড। এই ক্লাউডের, এবং ক্লাউডটাকে দেখলে পরে দেখবেন ক্লাউডের মোড় ঘুরে যাচ্ছে, ক্লাউড সাপোর্ট নিয়েছে, ক্লাউডের কাছ থেকে সাপোর্ট নিচ্ছে, এবং এদেরকে ভেঙে পরের ক্লাউডকেও, উপরের ক্লাউডের উপরে ক্লোজিং দিয়েছে, এবং একটা বড় ক্যান্ডেল তৈরি হয়েছে। বড় ক্যান্ডেল হয়েছে মানেই এখানে প্রচুর বেশি এনার্জি তৈরি হয়েছে, এনার্জি দিয়ে এটাকে ভেঙেছে, এবং সেই এনার্জির ফল দেখুন পরের দিন আবার গ্যাপ আপ ওপেন, এবং মার্কেট উপরের লেভেল থেকে দেখুন একটা গ্রিন লাইন আছে, সেই গ্রিন লাইন থেকে এক্স্যাক্টলি, কারণ আমরা যদি এখানে বাই করি, আমাদের নেক্সট টার্গেট কিন্তু এটা,
সুতরাং এখানে কিন্তু আপনাকে টার্গেট ফুলফিল করেছে এবং রেজিস্ট্যান্স ফেস করেছে। এবার আমরা দেখব যে এখানে সাপোর্ট নিচ্ছে কিনা, এটা উঠবে ক্লাউডের উপর থেকে সাপোর্ট নিয়ে উপর দিকে যাচ্ছে কিনা, ইত্যাদি ইত্যাদি। এবং তারপরে দেখুন উপরে লেভেল ছোট ছোট করে দিতে লেগেছে। চলুন, অনেকটা করে বড় আমি আলোচনা করছি, সুতরাং ভিডিওটা বড় হতে পারে। এবারে এফএমসিজি তো সদাবাহার একটা ইন্ডেক্স বলতে পারেন বা সেক্টর বলতে পারেন, মানুষ তো খাওয়া দাওয়া করবেই। তো দেখুন, শুধু উইকলি টাইম ফ্রেমে দেখার চেষ্টা করুন। প্রথমে একটু বড় করি, আপনারা যারা দেখেননি নতুন, দেখুন একটি চ্যানেলের মধ্য দিয়ে সে যাচ্ছে এবং ওপরে নিচে থেকে কেনার কথা। কিন্তু এখানে আমি বলার সময় বলেছিলাম, যদি পুরনো ব্যাখ্যাগুলো কারোর না দেখে থাকেন, দেখুন এখান থেকে কি হয়েছে, মার্কেট নেমেছে, এখান থেকে মার্কেট নেমেছে, কিন্তু এখান থেকে নামার যখন সময়, তখন কিন্তু এত দ্রুত পরপর নামছে না, একটা জায়গা থেকে কিন্তু সাপোর্ট নিয়ে নিল। তার অর্থ কি? তার মানে কিন্তু নিচে যাবে না। প্রত্যেকবারই যে একই রকম ইতিহাস ফলো করবে তা কিন্তু নয়। প্রথমবারে করলো, আপনাকে চরিত্রটা দেখে বুঝতে হবে। হ্যাঁ, রেজিস্ট্যান্স খেয়েছে, রেজিস্ট্যান্স খাবার পরে কি হ্যাঁ রেড হচ্ছে, এখানে রেড হলো, কিন্তু তারপরেই কিন্তু একটা গ্রিন করে এখানে সাপোর্ট নেওয়ার চেষ্টা করলো। পরের দিন দেখুন একটা ছোটো ক্যান্ডেলের সাপোর্ট নিল, তাহলে মার্কেট কিন্তু আবার আমার নেক্সট জায়গা হচ্ছে এটা, এবং দেখুন একে ভেঙে ওপরের দিকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলো। তো উইকলি টাইম ফ্রেমে এটা কিন্তু মনে রাখতে হবে, ডেলি নয়। উইকলি টাইম ফ্রেমে নিচে থেকে সাপোর্ট নিয়েছে, এই অঞ্চলে আমরা নিশ্চিত বাই করার কথা। আপনি 5000-এর বেশি পয়েন্ট এই মুহূর্তে 4700 পয়েন্ট আপনি কিন্তু পকেটস্থ করতে পারতেন এফএমসিজিতে, যদি এই বিশ্লেষণ আপনারা শুনে থাকতে পারেন। কিন্তু আমি বেশিরভাগ লোকের ক্ষেত্রে দেখেছি, তারা রিল দেখতে অভ্যস্ত, বড় এক্সপ্লানেশনযুক্ত ভিডিও দেখতে অভ্যস্ত নয়। ওকে ফাইন, দেখতে হবে না। যারা দেখবেন তারাই শিখবেন, তারাই দাঁড়িয়ে থাকবেন, তারাই জিতবেন। একদম প্লেইন অ্যান্ড সিম্পল। কথা রূঢ় হতে পারে, খারাপ লাগতে পারে, আপনারা ভুলভাল কমেন্ট করতে পারেন, কিন্তু এর বাইরে কোনো সত্য নেই। যারা শিখবে তারাই জিতবে, তারাই টিকে থাকবে। বাকিরা মজা মারতে এসছে এবং তাদের পয়সায় এই যারা সময় নষ্ট করে শুনবেন তাদের পকেটে আসবে। যাই হোক, তারা সময় ইনভেস্ট করছেন, সময়ে যারা ইনভেস্ট করেন তাদের লাভ নিশ্চিত। তো দেখুন এই লেভেলকে তারা ব্রেক করছে। এই মুহূর্তে কী হতে পারে, আরও উপরের দিকে উঠে যেতে পারে, কিংবা পারফেক্ট ব্রেকআউট হবে কখন, যখন একবার রিটেস্ট করে উপর দিকে যাবে। আমরা ডেলি টাইম ফ্রেমে দেখব যে সে রিটেস্ট করার কোনো ইঙ্গিত রয়েছে কিনা বা ঢুকতে পারে কিনা। আপনি কি করতে পারেন, আপনি ইনভেস্টর হিসেবে কি করবেন? যদি না নামে তাহলে আপনি কিছু 50%, 30%, 40% যেমন আপনার ক্যাপাসিটি, আপনি কিছু ইনভেস্ট করুন। আবার যদি মার্কেট নিচে নামে আপনি অ্যাভারেজ করবেন, কিন্তু না নামলে আপনি একটা র্যালিটাও মিস করে যেতে পারেন। এটা হচ্ছে স্টাইল। কিছু তো রইল, 30% ইনভেস্ট করে দেন, 30% করবেন নিচে। যদি আরও নিচে নামে, বাই চান্স নেমে যায়, তখন আরও 30% করবেন। এটা তো উইকলি। ততদিনে যদি আরও কিছু টাকা আপনার কাছে আসে, তখন আপনি আরও ইনভেস্ট করবেন এখানে। এবং তারপরেও যদি পড়ে যায়, আপনাকে কোনো না কোনো জায়গাতে হাল ছাড়তে হবে কিংবা অপেক্ষা করতে হবে। এফএমসিজি একটি ভালো সেক্টর, যেটা এভারগ্রিন সেক্টরের মধ্যে পড়ে। যাই হোক, চলুন ডেলি টাইম ফ্রেমে আমরা দেখি। ডেলি টাইম ফ্রেমে আমরা যদি দেখি, প্রথমেই দেখুন কি অবস্থা। এটা যে এফএমসিজি সেক্টর একটা নির্দিষ্ট অঞ্চলে বেশ কিছুদিন কাটাচ্ছিল এবং তারপর সে কিন্তু ব্রেকআউট দিল। দেখুন সেখানে শেষ দিনে কি করেছে, একটা বিয়ারিশ দিয়েছে, অর্থাৎ কিছুটা কারেকশন হবার মুডে কিন্তু সে আছে। যদি এটাকে খুব ক্লোজলি এবং একটু বড় করে দেখেন, দেখুন সময় দিতে হবে। যদি একটু বড় করে দেখেন, বড় করে দেখলে কি দেখে মনে হচ্ছে, মার্কেট আগের দিনে অর্থাৎ বৃহস্পতিবার ক্লোজিং দিয়েছিল। এখানে সবাই বলেছিল এখানে একটা লম্বা সেলিং প্রেসার এসেছিল, তারপরের দিন তুরন্ত বুলিশ র্যালি দিয়েছে ভালো, তারপরের দিনে গ্যাপ আপ ওপেন হলো, কিন্তু কি হলো, ওপেন ইজ ইকুয়াল টু হাই ক্যান্ডেল তৈরি হলো, অর্থাৎ নিচে নড়তে দেয়নি, কোনো বুলিশের কোনো ব্যাপারই নেই। টানা মার্কেট নামিয়েছে,
নিচের দিক থেকে একটুখানি বাইং এসছে এবং ওপেন হয়েছিল কিন্তু অল টাইম হাই থেকে কিন্তু একটা রিজেকশন সে পেল এবং ক্লোজিং হলো এখানে। মোটামুটি কম পয়েন্ট নয়, প্রায় কাছাকাছি 600 পয়েন্টের কাছাকাছি এই ফার্স্ট এফএমসিজি কিন্তু পড়েছে। এফএমসিজি সেক্টর কিন্তু প্রায় 500 পয়েন্টের মতো পড়েছে। আমি যদি ভুল না হয় একটু দেখে নিই তো। হ্যাঁ দেখুন 565 পয়েন্ট পড়েছে শেষ দিনে। সুতরাং বুঝতে পারছেন হিউজ একটা আগের ক্যান্ডেলে আমাদের দেখার যেটা দরকার ছিল যে নিচের দিকে একটুখানি নামার প্রচেষ্টা, সেই প্রচেষ্টাটা শুরু হয়েছে এবং অল টাইম হাই থেকে কিন্তু নামছে। অর্থাৎ এখানে কিন্তু পিওরলি প্রচুর সেলাররা বসে রয়েছেন উপরের অঞ্চলে। আমাদের বুলিশ আমরা তখনই হব যখন এখান থেকে ছাড়বে, আর নচেত যেখান থেকে একটা বাইং এসেছিল ভালো সেখান থেকে কিনবো, অর্থাৎ এই রিজিয়ন থেকে। খুব ভালো হয় যদি কারেকশন হয়ে আপনাকে এত দূর আসে, আপনি আবার সুযোগ পাবেন 63,600 লেভেলে আপনি কিন্তু আবার সুযোগ পাচ্ছেন, বা 64,000 লেভেলে আবার সুযোগ পাচ্ছেন বাই করার। এখানে একটা বুলিশ ফর্ম কিছু তৈরি করলো ক্যান্ডেল, আপনি কিনে নিলেন, খুব ভালো, এখান থেকে একটা সাপোর্ট নিচ্ছে। চলো আমরা ডেলি টাইম ফ্রেমেও দেখলাম। আমরা যদি আনরাইভেলড ইকুয়েশনকে লাগাই, ইকুয়েশন নয় ইন্ডিকেটর, বারবারই আমি বলে ফেলি, তো দেখুন উপর থেকে ধাক্কা পাচ্ছে, ওর উপর একটা বাইং জোন তৈরি হবে। আর আমরা যদি সুপ্রিম লাগাই, সুপ্রিম কি বলছে, এখান থেকে সাপোর্ট ভেঙে উপরে উঠেছিল, এই জোনটা তার একটা রেজিস্ট্যান্স লেভেল, তার কাছাকাছি পৌঁছেছে, এখনও টাচ করেনি, হয়তো কাছাকাছি পৌঁছাতেও পারে, এখান থেকে সাপোর্ট নিয়ে কাছাকাছি পৌঁছাতে পারে এবং তারপর কিন্তু ব্যাক করতে পারে। তো এফএমসিজিকে আপনি ইনভেস্ট করতে পারেন, আপনি কিছু পরিমাণ ইনভেস্ট করুন, পরের ক্ষেত্রে আপনি দেখবেন কি করবেন কি করবেন না। এবারে চলুন কনজিউমার ডিউরেবলস। যারা পুরনো উইকলি টাইম ফ্রেমে দেখেছেন, দেখুন আমার ট্রেন্ড লাইন আঁকা রয়েছে এবং এর উপরে আলাদা করে আমি ভিডিও করেছিলাম যে এটা ব্রেকআউট হয়েছে এবং রিটেস্ট হলো, এবারে কিন্তু পারফেক্টলি উপরের দিকে যাওয়ার সময় সে গেল, অনেকখানি পয়েন্ট গেল। কতখানি পয়েন্ট গেল আপনারা দেখুন, আপনারা বুঝতে পারবেন যে আপনারা কি মিস করেছেন এই সমস্ত আলোচনা না শুনে বা না দেখে। 5,800 পয়েন্টের বেশি পয়েন্ট নিফটি কনজিউমার ডিউরেবলস কিন্তু গেছে। পুরনো ভিডিও এখনও দেওয়া আছে, আপনারা গিয়ে একটু স্ক্রল করে চেক করতে পারেন যে সত্যিকারের কনজিউমার ডিউরেবলস নিয়ে আলাদা ভিডিও আমি করেছিলাম। যে কনজিউমার ডিউরেবলসে পারফেক্ট একটা প্যাটার্ন তৈরি হচ্ছে উইকলি টাইম ফ্রেমে। উইকলি টাইম ফ্রেম কিন্তু 5 মিনিট 1 মিনিটের টাইম ফ্রেম নয়। উইকলি টাইম ফ্রেম যেটা বলছে সেটা কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে এবং লম্বা সময় ইনভেস্ট করতে হবে। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা সপ্তাহ, 6টা সপ্তাহে আমি 6,000 পয়েন্টকে, প্রায় 6,000 পয়েন্টকে ক্যাপচার করতে পারলাম। আমি আর কি চাইবো? কনজিউমার ডিউরেবলসের অন্তর্গত সমস্ত স্টকগুলোকে দেখব এবং দেখব যে কোনগুলোতে খুব বুলিশ জায়গাতে ছিল এইরকম পজিশনে, এবং বাই করব। আপনাকে সুযোগ দিয়েছিল একটা ভালো রকম আপনি একটা সুইং সেই সমস্ত সেক্টরগুলোতে করতে পারতেন, স্টকগুলোতে, এবং ভালো ইনকাম করতে পারতেন। যাই হোক, যে সুযোগ চলে গেছে, এখন কি রয়েছে সেটা আমাদেরকে দেখতে হবে। এখন যদি আমরা এর ওপরে একটা ইন্ডিকেটর লাগাই, তো আমরা কি দেখব? দেখুন আমাদের বাইং তো অনেক আগে দিয়েছিল, এখান থেকে যেখানে আমাদের একটা লেভেল ছিল, যে লেভেল থেকে সে ভালো বাইং এসছে, দেখুন নিচে থেকে, তারপর ফার্স্ট টার্গেট এবং তারপর সেকেন্ড টার্গেট, দেখুন এক্স্যাক্টলি সেখান থেকে রেজিস্ট্যান্স ফেস করেছে, এটাকে ব্রেক করেছিল এই টার্গেট, এবং তারপর এখানে গিয়ে থেমেছে, থামেনি, ওটাকেও ব্রেক করেছে। তার অর্থ কি? তার অর্থ আমি আরও যাব, কিন্তু আরও তো আমি যাব, কিন্তু মনে রাখতে হবে যে এই লেভেল, এই দুটো লেভেলের পর এই লেভেলটা খুব ভয়ঙ্কর লেভেল, সেটা আপনারা এখনও জানেন না। যাই হোক, এখান থেকে কিন্তু রেজিস্ট্যান্স ফেস করে ধীরে ধীরে এর নিচে কিন্তু নামিয়ে দিতে পারে, এবং যেহেতু ক্লাউড অনেক উপরে, সুতরাং একটুখানি কারেকশন কিন্তু কনজিউমার ডিউরেবলসও হতে পারে। আমি ডেলি টাইম ফ্রেম দেখব এবং সেখানে আলোচনা করব। যদি এটাকে বন্ধ করে সুপ্রিম দিই, সুপ্রিম কোনো রেজাল্ট দিচ্ছে না,
চলুন কনজিউমার ডিউরেবলস ডেলি টাইম ফ্রেমে কী বলছে। কনজিউমার ডিউরেবলস ডেলি টাইম ফ্রেমে দারুণভাবে উঠছে। দেখুন, এরকমভাবে যখন আমি একটি চ্যানেল এঁকেছিলাম তখন আপনাদেরকে দেখিয়েছিলাম এটা কিন্তু পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্নের মতো তৈরি হচ্ছে। একে যদি ভাঙে তাহলে কিন্তু উপরের দিকে যেতে পারে। তো ডেলি টাইম ফ্রেমেতে আমি 5 দিন আগে এই চ্যানেলটি এঁকেছিলাম। তো দেখুন এখান থেকে ভেঙে সে উপর দিকে গেছে, কিন্তু ক্লাউডের নিচে থেকে একটা বাইং এসছে। এটা ছিল পারফেক্ট বাইংয়ের জায়গা। কারো যদি সাহস কম হয় তাহলে এই জায়গাটা হচ্ছে বাইংয়ের জায়গা, এবং এখান থেকে চ্যানেল এখানে একটু দাঁড়িয়েছে এবং উপর দিকে গেছে। কিন্তু দেখে মনে হচ্ছে না যে খুব বেশি একটা দ্রুত গ্যাপ আপ হচ্ছে, দুটো দুমদুম করে খুব বেড়ে গেল। দেখে কি মনে হচ্ছে? বৃদ্ধিটা খুব দ্রুত মনে হচ্ছে না। মনে হচ্ছে না যে বেশি উঠছে। হয়তো আরও 1 সপ্তাহ বেশি উঠতে পারে বা এক দুটো দিন বেশি উঠতে পারে, কিন্তু শেষ অবধি কিন্তু এই ওড়াটা নাও থাকতে পারে। অর্থাৎ ক্লাউড থেকে দূর হয়েছে, আবার কিন্তু ক্লাউড তাকে টেনে নিয়ে আসবে নিজের কাছে। যদি বৃদ্ধিটা ধীরে ধীরে হতো তাহলে বেটার হতো, কিন্তু এত দ্রুত গ্যাপ আপ হচ্ছে। এই গ্যাপগুলোকে পূরণ করার জন্য কিন্তু কনজিউমার ডিউরেবলস আবার নিচে আসতে পারে। যাকে আমি সঙ্গে নিয়ে যাবেন না সে কিন্তু আপনাকে পায়ে ধরে টানবে, মনে রাখবেন কথাটা। যাই হোক, আমরা দেখলাম। এবারে ডেলি উইকলি টাইম ফ্রেমে আমরা দেখব পরের কোন সেক্টর রয়েছে, হচ্ছে রিয়েলটি। রিয়েলটি উইকলি টাইম ফ্রেমে বেশ কিছু সপ্তাহ ধরে একটা জায়গাতে ঘোরাফেরা করছে। সুতরাং সে কিন্তু একটা জায়গার মধ্যে আবদ্ধ। একটা স্প্রিং থিওরি, আমার একটি থিওরি হচ্ছে স্প্রিং থিওরি। তো স্প্রিংয়ে কিন্তু দেখুন চেপে রেখেছে। এটি যখন ছাড়বে তখন কিন্তু সে উপরের দিকে যাবে কিংবা নিচের দিকে যাবে। যেদিকে ব্রেকআউট ঘটবে সেদিকে কিন্তু ফার্স্ট মুভ আসবে। আমরা যদি আগে দেখি 4ই জুনের যে গল্পটা হয়েছিল, সেখানে কিন্তু দেখুন এই জোন থেকে একটা হিউজ বাইং এসেছিল, নিচে নেমেছিল, আবার এই জোন থেকে কিন্তু বাইং এসছে, কিন্তু এখানে দীর্ঘক্ষণ সময় কাটাচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু রিয়েলটি একটা নিজের বেস তৈরি করছে। বেস তৈরি করার সক্ষম হবার পর যদি আবার এখান থেকে উপরে ওঠে তাহলে বেটার। সুতরাং আমাদের যদি কারো কেনার কথা থাকে যে আমি রিয়েলটিতেই ইনভেস্ট করব, তাহলে আমার কেনার জন্য পারফেক্ট এরিয়া হচ্ছে এই এরিয়াটা। এখানে ছিল সেই এরিয়া, তারপরেই দেখুন নিচে নামলো। আপনি চুপ করে থাকুন, পরের সপ্তাহ দেখুন তুলে নিয়ে গেছে, কারণ ক্লোজিং দেয়নি এর উপরে। তারপর সপ্তাহ আবার নিচে নামাল। অর্থাৎ আমরা রোলার কোস্টারের মধ্যে চেপে রইলেন। আবার এখানে কেনার কথা গেল, আপনি ভাবছেন পরে হয়তো আবার এখানে নিচে নামবে, নাও নামতে পারে। এখান থেকে সে ভেঙে এত দূর যেতে পারে, এই পর্যন্ত সে গিয়ে হয়তো ধাক্কা খেতে পারে, ঠিক কিনা? যদি এর উপরে হয় তাহলে আপনি বাইংয়ে চলে যাবেন, তাহলেও কিন্তু আপনি কম পয়েন্ট নয়, মোটামুটি 1500 পয়েন্টের কাছাকাছি আপনি এনজয় করতে পারবেন। যাই হোক, আমি আমার যদি ইন্ডিকেটর ব্যবহার করি, ইন্ডিকেটর কি বলছে? প্রথমেই আনরাইভালড ইন্ডিকেটর। ক্লাউড কি বলছে? ক্লাউড বলছে দেখুন নিচে থেকে একটা লম্বা সাপোর্ট আপনাকে সে দিচ্ছে, যে আমি আছি। আপনাকে যেন মনে হচ্ছে না যে জেসিবির নিচের অংশটাকে দিয়ে তুলে ধরে রেখেছি, ঠিক কিনা? কিন্তু উপরের দিকেও বেঁধে রেখেছে। যদি উপরের দিকে একটুখানি ছুঁড়ে দেয় তাহলে কিন্তু যাবে। কিন্তু খেয়াল করবেন যে 1100 লেভেলে কিন্তু একটা ধাক্কা আছে, সুতরাং এই লেভেল পর্যন্ত কিন্তু যাবে। ধরুন গেল, যে ধাক্কা খাবে তখন কিন্তু এ ঘুরে যাবে, ওপরের বেলচা দিয়ে একে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে, এবং তারপর ধীরে ধীরে যদি একে ভাঙে তাহলে একে ধাক্কা দেবে। তারপর একে যখন নিচে নামাবে তখন কিন্তু ওকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে, এবং এও ততক্ষণে এত দূর নেমে যাবে, উঠে যাবে। অর্থাৎ 1100 পয়েন্ট, 1100 লেভেলটা তখন স্ট্রং সাপোর্ট লেভেল তৈরি হবে। দেখুন এই জোন থেকে কিন্তু ওকে ফেলেছিল, সেলাররা কিন্তু নিচে টেনে নামিয়েছে। এখন বায়ার্সরা কিন্তু ধীরে ধীরে নিজেদের ফাউন্ডেশনটা তৈরি করছেন। তারপর মার্কেট যাবে, নামবে, উঠবে, চড়বে, এবং এর উপরে কিন্তু একটা বেস তৈরি করতে হবে উপরে নিয়ে যেতে গেলে। এটা হচ্ছে ভিতরের সাইকোলজি। এইভাবেই কিন্তু প্রত্যেকটা স্টক এইভাবেই কিন্তু মুভ করে। কোনো ক্ষেত্রে সেলাররা যেতেন, এখানে করতে পারেন না, এখানে যে ফাউন্ডেশনটা তৈরি করার কথা সেটা সেবার পারেন না, আবার ঘুরিয়ে এসে কোনোবারে কোনো জায়গাতে করেন। ধীরে ধীরে ফাউন্ডেশন তৈরি করতে করতে সে ওপর থেকে যায়।
কারণ সবাই তো মার্কেটকে উপরে তুলতে চাইছে। কিছু জন আছে যেখানে এই সেক্টর থেকে অন্য সেক্টর থেকে এই সেক্টরে লাফালাফি করে, তারা কিন্তু তখন এটাকে ভেঙে দিয়ে বেরিয়ে হয়তো ফার্মাতে ঢুকিয়ে দেবে, ফার্মা থেকে ভেঙে চলে গেল এফএমসিজিতে, এফএমসিজি থেকে রিয়েলটি। সুতরাং এই সেক্টর তখন নামতে থাকবে। আবার ধীরে ধীরে এফএমসিজিতে যখন আপনাকে দেখিয়ে দিল যে দেখুন এফএমসিজি বাড়ছে, আপনি এফএমসিজিতে ঢুকে গেলেন, ওরা তখন ঢুকে গেলেন মানেটা কি, আপনাকে ওরা বেচে দিল স্টকগুলো, ওনারা বেরিয়ে গেলেন, ওনারা আবার নিচে থেকে মার্কেটকে তুলতে লাগলেন। তখন আপনি এফএমসিজি থেকে যদি বেরোতে না পারেন সময় মতো, তাহলে আপনি লস খেলেন। এবং আপনি লস খেয়ে যখন আবার দেখবেন আমি ইনভেস্ট করব, তখন দেখবেন যে রিয়েলটিতে হয়তো ব্রেকআউট ঘটছে, কারণ রিয়েলটিতে তখন ওরা মার্কেটকে তুলে নিয়ে গেছে। আপনি যখন রিয়েলটিতে ঢুকবেন তার কিছুক্ষণ পর্যন্ত আরও অন্যান্য লোকও ঢুকবে, রিটেলাররা ঢুকবে, আপনি লাভ পেলেন এবং রিয়েলটিও দেখবেন ধীরে ধীরে কমতে লেগেছে, কারণ ওনারা রিয়েলটি বাকি সবাইকে ঢুকিয়ে দিয়ে নিজেরা বেরিয়ে গেছেন। কিন্তু গোটাটা তারা বেচেন না। ওনাদের ধরুন 20% হোল্ডিং আছে, ওরা 5% বেচে দিল, 5% রিটেলার দেখে ছড়িয়ে দিল। ওরা যে কোনো মুহূর্তে শর্ট করে মার্কেটকে ফেলে দিতে পারে, সেই ক্ষমতা তারা রাখেন। তো যাই হোক, সেটা একটা বিশদ আলোচনা, এর মাঝে একটা ছোট্ট আলোচনা হয়ে গেল। তো এই হচ্ছে উইকলি টাইম ফ্রেমের অবস্থা। এবার ডেলি টাইম ফ্রেমে আমরা একটু দেখার চেষ্টা করি যে কনজিউমার ডিউরেবলস রিয়েলটির কী অবস্থা। রিয়েলটিকে এটাকে দেখে কি আপনার কিছু মনে হচ্ছে? আমরা উইকলি টাইম ফ্রেমে কী দেখলাম, যেন মনে হচ্ছে না একটা উপরের দিকে যাব ভাব, এখান থেকে সাপোর্ট নিচ্ছে এবং এই পর্যন্ত যাবে। তাহলে সেটা ডেলি টাইম ফ্রেমেও তো দেখা উচিত। তো ডেলি টাইম ফ্রেমে দেখলে পরে কোনো শব্দ, কোনো কিছু কি আপনার মনে পড়ছে? ভালো করে তাকিয়ে দেখুন। যদিও এগুলো ধরুন আপনাদের সঙ্গে ইন্টারাকশন তো আমার হচ্ছে না, আমি এটা বলে চলেছি, সামনের দিক থেকে আপনাদেরকে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু আপনারা বোঝার চেষ্টা করুন। দেখুন এখানে কাউকে কি দেখতে পাচ্ছেন? দেখুন তো, কোনো কিছুকে দেখার কি মনে হচ্ছে? চিনতে পারছেন কাউকে? ডাব্লিউ, এখানে ডাব্লিউটা কমপ্লিট হয়নি, অনেকেই আশা করেছিলেন, ওকে ফাইন। এবারে কিন্তু একটা সাপোর্ট জোন থেকে উঠছে, এটা যদি উপরের দিকে যায়, ঠিক এই জায়গাটার মোড়ে দাঁড়িয়ে আছে, এটাকে ব্রেক করার পর তার কাছে কিন্তু রাস্তা ফাঁকা 1100 লেভেল পর্যন্ত। আপনারা আন্দাজ করতে পারেন যে এরকম ধরনের একটা ঘটনা হয়তো ঘটছে। আপনাকে ঘটার আগে বুঝতে হবে যে ঘটবে। তো সেটা বোঝার জন্য কি আছেন, এখানে একটা ট্রেন লাইন আঁকবেন। এই ট্রেন লাইন যখন ব্রেকআউট হলো, ফাইন। আমরা এবার চলুন ইন্ডিকেটার লাগায়। ইন্ডিকেটার কি বলছে? ইন্ডিকেটার বলছে দেখুন ক্লাউডটা দেখুন, নিচে থেকে সাপোর্ট দিচ্ছে ডেলি টাইম ফ্রেমে এবং ওপরটাকে ব্রেক করে গেছে। আমার এন্ট্রি করার কথা কোথায়? এখানে ক্লাউডের উপরে ক্রসিং হলে এন্ট্রি দেওয়ার কথা, কিন্তু এখানে রেজিস্ট্যান্স আছে। সুতরাং আপনাকে খেয়াল রাখতে হবে যে আমি করবো না রেজিস্ট্যান্সটা ব্রেক হওয়ার পর করব। তা আপনি যদি ভীত হন বা আপনি যদি কনজারভেটিভ হন, আপনি যদি মনে করেন যে না আমি অনেক ঘাত প্রতিঘাত দেখেছি, আমার বাবু কম হলেই চলবে, আমি নিশ্চিত হোক, তাহলে কি করবেন? তাহলে দেখবেন তার পরের দিন যখন গ্যাপ আপ হলো, তার অর্থ এই যে রেজিস্ট্যান্স জোন যদি আপনাকে আঁকা থাকে পিঙ্ক জোনটা, তাহলে দেখবেন তার উপর থেকে একটা সাপোর্ট নিচ্ছে, জাস্ট এটাকে ক্রস করে আবার উপরের দিকে উঠতে লাগবে, আপনি বাইং করলেন। আপনি যদি ইন্টারডে প্লেয়ার হন, তাহলে ক্লাউডের কাছাকাছি আপনি সেল করে দিলেন, ক্লাউডে ধাক্কা খেয়ে নিচে নামতে পারে। আর যদি আপনি মনে করেন যে না এবার অরিজিনাল ব্রেকআউট ঘটলো, তাহলে আপনি অপেক্ষা করুন উপরের দিকে যাবার। কিন্তু মনে রাখবেন এরকম ক্লাউডকে কিন্তু আগেও ভেঙেছিল, নিচে নেমেছে, ক্লাউডকে কিন্তু ভাঙার চেষ্টা করেছে, নিচে নেমেছে। সুতরাং সতর্ক থাকতে হবে। কেউ বলে দিতে পারে না যে এরপর যাবে, কিন্তু দেখে কি মনে হচ্ছে? দেখে মনে হচ্ছে বেশ সুন্দর একটা প্যাটার্ন তৈরি হয়েছে, মনে হচ্ছে উপরের দিকে যাবে। কিন্তু এর আগে 4-4টে বার এরকম ধরনের কিন্তু চেষ্টা করেছিল। দেখুন প্রথমবার চেষ্টা, কিন্তু সেবার কিন্তু এখানে ট্রেন লাইনটা ছিল, পারতো না, ক্লাউড ছিল, পারতো না। দ্বিতীয়বার দেখুন কি করেছিল, লম্বা প্যাটার্ন, এটাকেও আমরা ধরতে পারি, এটাকে করেছিল কিন্তু উঠতেই দেয়নি, ভালো সাপ্রেস করে রেখেছিল। আগের যে আমাদের আপনার কি বলবো সেলারদের মার্কেটকে মানে যে এরিয়াকে বা জোনকে কিন্তু সে ভেঙে যেতে পারেনি।
তৃতীয়বার চেষ্টা করেছিল ভেঙে, কিন্তু এবার গেছে। ওপরে ক্লাউডও নেই, ক্লাউডকেও ভেঙে দিয়েছে। কিন্তু এখানে যে সেলাররা বসেছিলেন তারা তাকে উঠতে দেয়নি, নিচে নামিয়েছে টেনে। আবার চেষ্টা করেছে, আবার নিচে নামিয়েছে, কিন্তু এবারও চেষ্টা করলো। দেখার কথা যে এবার পারে কিনা। বারে বারে কিন্তু করেছে। এবারে কিন্তু একটা গ্যাপ আপ তৈরি করে দুটো বুলিশ ফর্ম তৈরি করে মার্কেট কিন্তু উপরের দিকে যাচ্ছে। আপনারা এবার আশা রাখতে পারেন, সঙ্গ দিতে পারেন। বারবার হেরে গেছেন বলে আর থেমে থাকবেন না, একই কাজ বারবার করতে হবে, তবেই কিন্তু আপনি সফল হবেন। 4 বার হারবেন, পঞ্চমবার আপনাকে এত পয়েন্ট দেবে, এই 3 বার যে হেরেছেন সে 3 বার হারার কোনো কিচ্ছু আপনার গায়ে লাগবে না। তো আনরাইভেলড অনেক উপরে স্ট্রংলি বাইং দিচ্ছে। এত দূর পর্যন্ত যাবার পর আমরা একজন থেকে আরেকজনের জন্য যদি ভাবি, আমরা সেক্ষেত্রে সুপ্রিম লাগাই। সুপ্রিম ইন্ডিকেটর কিছু খবর দিচ্ছে, হ্যাঁ দিচ্ছে। কি দিচ্ছে? এক্স্যাক্টলি কোথায় দাঁড়িয়ে রয়েছে দেখুন। বাইং টার্গেট নাম্বার 32 নাম্বার লেভেলে এসে ধাক্কা খেয়েছে। এখন এক্স্যাক্টলি সে এখানে ধাক্কা খেয়েছে। এখন এর উপরে যদি ক্লোজিং দিত আমরা বলে দিতাম, কিন্তু এক্স্যাক্টলি ওখানে ধাক্কা দিয়েছে। এবং 32 নম্বর টার্গেট মানে বুঝতে পারছেন কোন যুগে এটাকে বাইং দিয়েছে। আমরা যদি দেখেন তাহলে দেখতে পাবেন বহু আগে এটাকে বাইং দিয়ে রেখেছে। অনেক লেভেল আছে, আমি অত লেভেলগুলো এখানে করে কিছুটা করা আছে। যাই হোক, তো এখানে দেখুন যদি দেখেন তাহলে কীরকম, যখন বারবার এখানে কিন্তু ধাক্কা খাচ্ছে, এরকম ধরনের একটা প্যাটার্ন ধাক্কা খাচ্ছে, এটাকে ভেঙে যদি উপরের দিকে যায় তাহলে টার্গেট কিন্তু অনেক উঁচুতে। সুপ্রিমের ক্ষেত্রেও দেখুন 1090, অর্থাৎ 1100-র কাছাকাছি। 1100 কথাটা নিশ্চয়ই শুনেছেন এর আগে। এই রিয়েলটির ক্ষেত্রে দেখুন দুজনেই কিন্তু বলছে এখানে একটা রেজিস্ট্যান্স আছে। তাহলে 1090, 1100, 1120, 1130 সেটা ম্যাটার করছে না। ম্যাটার করছে ওই রিজনে কিন্তু আমাকে শান্ত হতে হবে, আমাকে সতর্ক হতে হবে। চলুন এর পরের যে জোনটা রয়েছে, অনেক সময় নিয়ে নিচ্ছি আমি, এতটা হয়তো আপনারা শুনতে চাইছেন না। দেখুন আইটি সেক্টরকে আমি আলাদা করে ব্যাখ্যা করেছিলাম। সুন্দর কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করেছিল এবং তার ব্রেকআউট হয়েছে এবং তার রিটেস্টও করেছিল, একদম গ্রামাটিক্যাল মুভমেন্ট। এবং আমি বলেছিলাম যে মার্কেট উপরে থেকে যাচ্ছে, আপনারা রেডি হন। 38,000 থেকে এখন চলছে 43,394। এখানেও কিন্তু বুলিশ এনগালফিং তৈরি হয়েছে। এবং আমরা যদি আনরাইভেলড লাগাই, আনরাইভেল কিন্তু আমাকে 36,000-এ বাইং দিয়েছিল। যাই হোক, আপাতত কিন্তু তার রেজিস্ট্যান্স লেভেলটাকে সে কিন্তু ব্রেক করে উপর থেকে গেছে এবং 6.7 থেকেই সাপোর্ট নিয়েছে। তাহলে আমাদের টার্গেট 8 এবং তারপর টার্গেট হচ্ছে 9-10। দেখা যাক কত দূর যায় সেটা আমরা দেখব। কিন্তু রীতিমতো আমরা আইটি সেক্টরে সুযোগ খুঁজতে পারেন। আইটি সেক্টরে কিন্তু বুলিশ। ডেলি টাইম ফ্রেমে আইটি সেক্টর কী করছে আমরা একটু দেখি। ডেলি টাইম ফ্রেমে আমরা যদি দেখি তাহলে দেখব যে সে কিন্তু একটা উপরের দিকে যাবার প্যাটার্ন তৈরি করেছে। কি করেছে দেখুন, দেখুন আগের যে রেজিস্ট্যান্স ছিল সেটাকে কিন্তু সে কি করেছে, ভাঙতে সক্ষম হয়েছে, ক্লোজিং দিয়েছে। তাহলে উপরের দিকে এসে যেতে পারে। তার আগের বার কি করেছিল, তার আগের বারও দেখুন নিচে নেমে সেটাকে ভেঙেছিল এবং উপরের দিকে গেছিল। তাহলে এটাই কিন্তু তার প্যাটার্ন। এই প্যাটার্নটাকে অনুভব করার চেষ্টা করুন। এইভাবেই কিন্তু নিফটি আইটি উপরের দিকে যায়। তার আগে যদি দেখেন তাহলে দেখবেন যে এখানে যে ডিপটা ছিল সেটা যখন ভেঙেছে উপরের দিকে গেছে। তার আগের বারেও যদি দেখেন যাওয়ার চেষ্টা করেছিল, ছোট্ট ছোট্ট করে যাওয়ার চেষ্টা করেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সে চেষ্টা করেছে এবং চেষ্টা করে চলেছে। সুতরাং আমরা বুলিশ বলবো। আমরা এবার ইন্ডিকেটর লাগাই, দেখি কোনো সিগন্যাল পাই কিনা। দেখুন নিফটি আইটি ডেলি টাইম ফ্রেমে কিন্তু আমাকে কি দেখাচ্ছে, আমাকে দেখাচ্ছে যে এই জোন থেকে সাপোর্ট নিয়ে উপরের দিকে চললো। এখানে একটা আপাতত রেজিস্ট্যান্স পাচ্ছে, কিন্তু তার লক্ষ্য কিন্তু এটা, সুতরাং উপরের দিকে যেতে পারে। এখান থেকে কিন্তু সে একটা ধাক্কা খাচ্ছে, একটু
নিচেও নামতে পারে, নিচে নেমে ক্লাউড থেকে হয়তো সাপোর্ট নিয়ে ওপর থেকে যেতে পারে, কিন্তু ওভারঅল নিফটি আইটি কিন্তু বুলিশ। এরপরে কোন সেক্টর রয়েছে আমরা দেখব। এরপরে যে সেক্টর রয়েছে তার নাম হচ্ছে মিডিয়া। মিডিয়া উইকলি টাইম ফ্রেমে আমরা অলরেডি একটি ট্রেন্ড লাইন উইকলি টাইম ফ্রেমে এঁকে রেখেছি, যেটাকে ভাঙতে সেটা সক্ষম হয়েছে এবং বেশ কিছুদিন সে এই অঞ্চলটাকে ঘোরাফেরা করছে। দেখা যাক যে এই অঞ্চলটাকে ব্রেক করে সে যদি উপরের দিকে যেতে পারে তাহলে নিফটি মিডিয়া কিন্তু আমরা বুলিশ বলবো। আমরা আগে বলেছিলাম যে নিফটি মিডিয়া যে খুব বুলিশ তা নয়, কিন্তু এই মুহূর্তে নিফটি মিডিয়াকে দেখে কিন্তু ভালো লাগছে। কেন ভালো লাগছে বলুন তো? দেখুন, নিফটি মিডিয়া এখান থেকে প্রত্যেকটা ক্ষেত্রে বাইংয়ে এসেছে, অর্থাৎ এখানে কিন্তু একটা স্ট্রং ফাউন্ডেশন সে তৈরি করে ফেলেছে। এখন এটাকে ভেঙে যখন উপরের দিকে যাবে বেটার। এই ক্যান্ডেলটা প্রথম দেখালো যে তোমরা যেটা বললে আমি কিন্তু ভেঙে দিলাম, বিয়ারিশ আমি নয়। মার্কেটকে এর উপরে ভেঙে দেওয়ার পর এরা বেশ কিছুক্ষণ সময় এখানে কাটাচ্ছে, নিচের দিকে ঠেলার চেষ্টা করছে, উপর দিকে তুলে নিয়ে যাচ্ছে, নিচের দিকে ঠেলার চেষ্টা করছে, উপর দিকে তুলে নিয়ে যাচ্ছে। অর্থাৎ এই ক্যান্ডেল যারা তৈরি করেছিলেন এবং এই গ্রিন ক্যান্ডেল যারা তৈরি করছেন তাদের মধ্যে মারপিট চলছে। মারপিট শেষ হলে যখন ব্রেকআউট ঘটবে কিনে নেব, বা আপনার যদি মনে হয় যে এ বেটার ফল করছে তাহলে এই নিচের অংশ থেকে কিনে নিতে পারতেন। রিস্ক তো আপনাকে নিতেই হবে, কিন্তু পারফেক্টলি এখানে কেনার চাইতে এই জায়গাগুলোতে কেনা বেটার ছিল নাকি? আপনাকে সেই জন্যই তো রেজিস্ট্যান্স দিয়েছে, কিন্তু তখন তো আপনি ভাবছিলেন পড়ে যাবে। আপনাকে একটা রিস্ক নিতে হবে। যাই হোক, আমরা যদি ইন্ডিকেটর ব্যবহার করি, ইন্ডিকেটর কি বলছে? ইন্ডিকেটর অলরেডি আপনাকে বাই জোন দিয়েছে এবং টার্গেট 1 এবং 2 কিন্তু ফুলফিল হয়ে গেছে। মাস্ট বাই রিজিয়ন এখনও পেরোয়নি, কিন্তু 3 এবং 4 এই জোনের জন্য কিন্তু সে লাভ হবে এইটাকে ভেঙে দিলেই। উইকলি টাইম ফ্রেমে আমরা যদি ডেলি টাইম ফ্রেমে যাই, ডেলি টাইম ফ্রেমে আমরা কাকে দেখব? আমরা নিফটি মিডিয়াকে দেখব। নিফটি মিডিয়াকে দেখুন, অলরেডি অনেক আগে বাইং দিয়ে দিয়েছে এবং টার্গেট 2 এর মাস্ট বাই রিজিয়ন এবং যে আপার চ্যানেল, সে আপার চ্যানেলে কিন্তু সে কী করছে? ধাক্কা খাচ্ছে। তাহলে আপনি এতদিন এটা এনজয় করে নিতেন। এটা খুব কম পয়েন্ট নয়, কিন্তু 20,070 থেকে এটা হচ্ছে 21,130, অর্থাৎ 20,70 থেকে 2130, 1,100 পয়েন্টের কাছাকাছি আপনি কিন্তু মুভটা এনজয় করতে পারতেন। আচ্ছা, যদি শুধু প্রাইস অ্যাকশনকে আমরা দেখি ডেলি টাইম ফ্রেমে, প্রথমে এটাকে দেখুন, নিফটি মিডিয়া যখন আমরা ডেলি টাইম ফ্রেমে আমরা কেন বিয়ারিশ বলছিলাম? কারণ উপর থেকে কিন্তু একটা ধাক্কা খাচ্ছিল। দেখুন, এটার থেকে এই হাইটা প্রায় একটু বেশি, তার থেকে এই হাইটা বেশি, তাহলে হায়ার হাইজ তৈরি করছিল আর এদিকে হায়ার লোজ তৈরি করছিল, কিন্তু তারপরে কি হলো? আর কিন্তু অতটা হাই তুলতে পারল না। তার অর্থ যারা বুলিশ ছিলেন তারা কিন্তু কি করলেন? হার মেনে দিলেন, নিচে নামলো। এখান থেকে খানিকটা তোলার চেষ্টা করলেন, আবার মোটামুটি ওই রিজিয়ন পারলেন না, নিচে নেমে গেল। এখানে একটা ডব্লিউ প্যাটার্নের মতো তৈরি হলো, ব্রেকআউট হলো, কিন্তু ভালো হলো না, আবার নিচে নামলেন। এবারে এখান থেকে কিন্তু আমরা কিনতে পারতেন, কারণ এখান থেকে বারবার বাইং আসছে। দেখুন, হায়ার লোজ তৈরি হচ্ছে বারে, হায়ার হাইজ হয়তো আর তৈরি হচ্ছে না, কিন্তু হায়ার লোজটা তৈরি হয়ে যাচ্ছে, অর্থাৎ নিচের পয়েন্টে কিন্তু আমাকে বাই করতে হবে। তো এখান থেকে বাই করে কিন্তু সে কী করেছে? ও চ্যানেলের উপরিভাগে কিন্তু ধাক্কা খাচ্ছে, একদম এক্স্যাক্টলি উপরের ভাগে ধাক্কা খাচ্ছে। আপনার পুরনো ভিডিও দেখতে পারেন যে এটাকে আমি আজকে প্রথম আঁকলাম তা না। সুতরাং এখানে উপরের ভাগে ধাক্কা খাচ্ছে। এখন কি হতে পারে? এখান থেকে রেজিস্ট্যান্স ফেস করে আবার নিচে এলো, যদি আসে তাহলে আপনি এখানে কিনবেন, হয়তো এখান থেকে পড়ে যেতে পারে, ছোট্ট স্টপ লস নিয়ে বেরিয়েও যাবেন। যদি এখান থেকে সাপোর্ট নিয়ে উপরে উঠতে পারে, আপনি এনজয় করবেন। এখানে যদি দেখেন যে একটা ব্রেকআউট ঘটলো, খুব ভালো কথা, আপনি হোল্ড করবেন। যদি মনে করেন এখানে বিয়ারিশ প্যাটার্ন হচ্ছে, আপনার ভয় হচ্ছে, আপনি বেরিয়ে যেতে পারেন। তো এইভাবে আপনাকে কিন্তু এগিয়ে যেতে হবে। নিফটি মিডিয়া চরম বুলিশ তা বলবো না, তবে কিছুটা বুলিশ হচ্ছে। কেন? কারণ না, আমার ইন্ডিকেটর বলছে বাই জোন কিন্তু এখানে দিয়ে দিয়েছে এবং টার্গেট 1 এবং 2 কিন্তু ফুলফিল করেছে।
এখন ঠিক ওখান থেকেই আমার ক্লোজিং দিতে হবে কিন্তু এর উপরে ক্লোজিং দিলে আমি এটার জন্য তখন ঝাঁপাবো। অর্থাৎ আরও কিছু পয়েন্টের জন্য আমরা ঝাঁপাতে পারি নিফটি মিডিয়ার ক্ষেত্রে, এবং আমরা বলতে পারি যে সেটা কিন্তু একটা বুলিশ আচরণ করবে এর উপরে গেলে। চলুন এরপরে উইকলি টাইম ফ্রেমে কোন সেক্টর রয়েছে আমরা দেখি। এরপরে রয়েছে অটো সেক্টর। অটো সেক্টর বেশ কিছুদিন ভালো রং দেখালো, কিন্তু রং ডোবালো। এখানে একটা শক্ত ফাউন্ডেশন তৈরি করেছে, যেখান থেকে মার্কেট উপরে যাচ্ছে নিচে আসছে, উপরে যাচ্ছে নিচে আসছে, উপরে যাচ্ছে নিচে আসছে। এখানে কিন্তু অনেকটা এম প্যাটার্নের মতনও জিনিস তৈরি করছে। একটা দীর্ঘ র্যালি অটো সেক্টর কিন্তু দিয়েছে তার ইনভেস্টারদেরকে। আমরা দেখুন, এরপর একটা ফাউন্ডেশন কিন্তু তৈরি করেছে। আমরা দেখতেই পাচ্ছেন কত ভালো র্যালি দিয়েছে, এবং কিছুদিন সে এখানে কিন্তু একটা সময় কাটানোর চেষ্টা করছে। এখন এই লেভেলের উপরে 26,600-700 লেভেলের উপরে যখন ব্রেকআউট ঘটবে, বা 27,000 উপরে যখন ব্রেকআউট ঘটবে, তখন কিন্তু আমরা একটা ভালো ব্রেকআউট বলতে পারি। কিন্তু আপাতত আমরা কি করব? 27,000 তো অনেক দূরে রয়েছে। আপনার যদি বুকে সাহস থাকে, তাহলে বারে বারে যেখান থেকে বাইং আসছে সেই লেভেল থেকে আপনি আবার বাইং করতে পারেন। অনেকটা কাছাকাছি এসেছিল, আপনি যদি সাহসী হতেন বাইং করতে পারতেন, কিংবা আপনি যদি মনে করেন যে না আরও একটু আসুক তবে আমি বাইং করব, তাহলে আপনি অপেক্ষা করবেন। এখান থেকে আবার মনে হয় বাইংটা আসবে, অলরেডি বাইংটা চলে এসেছে কিছুটা। এবারে আমরা ইন্ডিকেটর ব্যবহার করি এবং দেখি যে ক্লাউড কি বলছে। দেখুন, ক্লাউডের উপরের থেকে কিন্তু নিচে থেকে সাপোর্ট নিয়েছে ঠিকই, কিন্তু উপর থেকে কিন্তু কি বলছে? ধাক্কা খাচ্ছে। ইন্ডিকেটর বলছে যে এর উপরে যদি ওঠেন তবে কিন্তু আমরা বাই বলতে বলবো। আপনি কিন্তু এখান থেকেও বা নিচের লেভেল থেকেও কিন্তু পরিষ্কার বাই করতে পারেন। এখানে ক্লাউড এবং আমার প্রাইস অ্যাকশনের যে সাপোর্ট জোন একসঙ্গে মিশে আছে, এবং ইন্ডিকেটরের যে সাপোর্ট এরিয়া সেখান থেকে কিন্তু মিশে আছে। সুতরাং আমি নিচে নামলেও এই অঞ্চল থেকে কিন্তু সাপোর্ট নেওয়ার চান্স 100%। অনেকেই বলবেন যে 100% বলে দিলেন, কিছু কম রাখুন। আমি ইচ্ছা করেই বললাম এখান থেকে সাপোর্ট নিতে পারে। যাই হোক, আমাদের সুপ্রিম কিছু দিচ্ছে না। চলুন ডেলি টাইম ফ্রেমে একবার অটো সেক্টরকে দেখি যে আমাদের কোনো কাজে লাগছে কিনা। ইন্ডিকেটরটা প্রথমে বাদ দিই, প্রথমে সিম্পল প্রাইস অ্যাকশনে দেখি যে অটো সেক্টর কী করছে। দেখুন, অটো সেক্টর একটা চ্যানেলে ঘুরছিল, তারপরে সে একটা প্যারালাল চ্যানেল আবার তৈরি করলো, সেটার থেকেও ভেঙে নিচে নামলো, এবং তারপর কিন্তু এই জায়গাটাতে ঘোরাফেরা করছে। সুতরাং আমরা বলতে পারছি না যে অটো সেক্টর কিন্তু দারুণভাবে বুলিশ। এখন এমনি করে যদি আপনারা একটা ট্রেন্ড লাইন আঁকেন এইভাবে, তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু একটা জবরদস্ত রেজিস্ট্যান্স রয়েছে। এটাকে ব্রেক করে উপরের দিকে গেলে পরে বুলিশ হবে, নচেত ধাক্কা খেতে পারে। এই অবস্থাতে ও দাঁড়িয়ে রয়েছে। যেখান থেকে সাপোর্ট নিত সেই জোনে কিন্তু অন্ততপক্ষে তার উপরে ক্লোজিং দিয়েছে, কিন্তু তার উপরেই কিন্তু একটা রেজিস্ট্যান্স রয়েছে। অর্থাৎ অটো সেক্টরকে আরও ভালো মুভ দিতে গেলে অটো সেক্টরকে কিন্তু এর উপরে উঠতে হবে, তবেই আমরা অটো সেক্টরকে বলতে পারবো যে ভালো। তো দেখব আমরা লম্বা একটা পড়েছে, তো আমাদের আনরাইভেলড ইন্ডিকেটর কি বলছিল। আনরাইভেলড ইন্ডিকেটরে দেখুন, একটা লেভেল থেকে একটা লেভেল পর্যন্ত এসেছে, একটা লেভেল থেকে একটা লেভেল এসেছিল বাই জোন, সেখান থেকে কিন্তু সে টার্গেট ফুলফিল করিয়ে দিয়েছে, আপনাকে 3-4 টার্গেট ফুলফিল করিয়ে দিয়েছে। মাস্ট সেল লেভেল, এবং সেখান থেকে কিন্তু আপনাকে প্রফিট দিয়ে দিয়েছে। এই জোন থেকে সাপোর্ট নিয়ে সে কিন্তু উপর থেকে গেছে। যদি সাপোর্ট নেয় আমরা কিন্তু কিনতে পারি, কারণ এগুলো সবই কিন্তু সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন। যাই হোক, স্ট্রং সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন ইনস্টিটিউশনাল। সুতরাং আমরা ইন্ডিকেটারও দেখতে পাচ্ছি যে আমাদের কাজ করেছে। সুপ্রিম কি কোনো লেভেল দিচ্ছে? দেখুন, সুপ্রিম একটা সরু লেভেল দিচ্ছে, এর উপর এখান থেকে সাপোর্ট নিয়েছে, এবং ক্লাউডের উপরে কিন্তু একটু হালকা সাপোর্ট নিয়েছে। দেখতে হবে যে এই ট্রেন্ড লাইনটাকে সে ব্রেক করতে পারে কিনা। দেখা যাক, ভাঙলে পরে খুবই ভালো। অটোর পরে কোন সেক্টর রয়েছে দেখুন, সেটা হচ্ছে নিফটি ফিন্যান্স। নিফটি ফিন্যান্সকে যদি উইকলি টাইম ফ্রেমে দেখেন,
তাহলে দেখবেন নিফটি ফিনান্স কিন্তু একটা রেজিস্ট্যান্সে দাঁড়িয়ে আছে। এখন রেজিস্ট্যান্স ব্রেক করুক, সাপোর্টে দাঁড়িয়ে থাকলে বুকে বল আছে। রেজিস্ট্যান্সে একমাত্র যাদের প্রচুর পয়সা তারা কিনতে পারবেন, তারাই ভাঙতে পারবেন। আমরা অত্যন্ত সাধারণ ব্যক্তি, আপনাদেরকে সাপোর্ট থেকে কেনাই বেটার, রেজিস্ট্যান্সে কিনতে যেন না। কোনো দিন রেজিস্ট্যান্স ব্রেক করে যাবে, তবে রেজিস্ট্যান্সের মুভমেন্ট যেটা আসে সেটা কিন্তু একটা বড় মুভমেন্ট আসে। কারণ অনেক সময় রেজিস্ট্যান্সকে দ্রুত গতিতে প্রচুর পাওয়ার দিয়ে ভাঙে, আর সেটা যদি আমরা আইডেন্টিফাই করতে পেরে যান তাহলে দ্রুত আমাদের পয়সা ঘটবে। কিন্তু সেটা আলাদা, সেটার ব্যাখ্যা আলাদা, সেটা ধীরে ধীরে বুঝতে হবে। আপাতত সাপোর্ট দিয়ে আপনারা শুরু করুন। আমরা যদি ইন্ডিকেটর ব্যবহার করি, কি বলছে দেখুন, নিচের অঞ্চল থেকে সাপোর্ট নিয়ে চলে গেছে, আমাদের কিন্তু 24,000-এর কাছাকাছি একটা রেজিস্ট্যান্স লেভেল আছে। অর্থাৎ এটাকে যদি ভেঙে উপর থেকে যায়ও, অর্থাৎ যাবেও, এটাও কিন্তু একটা বুলিশ এনগালফিং ক্যান্ডেল তৈরি হয়েছে। যদি যায় তাহলে এখানে কিন্তু একটা ধাক্কা খাবে। যদি খুব বেশি বুলিশ হয় তবেই কিন্তু এর উপরে যাবে। তো চলুন, এটা গেল উইকলি টাইম ফ্রেমে। এরপর আমরা ডেলি টাইম ফ্রেমেই নিফটি ফিনান্সকে দেখি। তো নিফটি ফিনান্স ডেলি টাইম ফ্রেমে দেখুন কি সুন্দর দেখতে লাগছে। মনে হচ্ছে না যে উপরে যাওয়ার জন্য রেডি হয়ে আছে? এটা কিন্তু সুপার ইন্ডিকেটর লাগানো রয়েছে। দেখে কি মনে হচ্ছে? দেখে মনে হচ্ছে না যে সুন্দর উপর দিকে যাওয়ার জন্য রেডি হয়ে আছে? একে যদি ভেঙে উপরের দিকে চলে যেতে পারে তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট করবে। দেখুন, কিন্তু সে যেতে পারে কি না সেটুকুই এখন আমাদের দেখার। যদি আমরা বুলিশ ফর্ম দেখি তাহলে ফিনান্সে আমরা পজিটিভ থাকবো। আমরা নিফটি, ব্যাঙ্ক নিফটির আলোচনা যদি দেখে থাকি তাহলে দেখবেন আমি বলেছি ব্যাঙ্ক নিফটিতে কিন্তু মুভমেন্ট এখনও বাকি আছে। নিফটি ফিনান্স কিন্তু দেখুন মোটামুটি নিফটি সঙ্গে কিন্তু তাল রেখেছে, অল টাইম হাইয়ের কাছাকাছি ট্রেড করছে। ব্যাঙ্ক নিফটি যদি একটু সাপোর্ট দিয়ে দেয় একে, তাহলে কিন্তু উপর থেকে যেতে পারে। চলুন আমরা এবার দেখি নিফটি প্রাইভেট ব্যাঙ্ককে। নিফটি প্রাইভেট ব্যাঙ্ক উইকলি টাইম ফ্রেমে কিন্তু একটুখানি পজিটিভ রেজাল্ট দেখিয়েছে। দেখুন, নিচে নেমে এনেছিল কিন্তু ঠিক সাপোর্ট থেকে সে কিন্তু নিয়েছে। অর্থাৎ এখানে যদি আপনি কিনতেন, সেই সাপোর্ট থেকে কেনা, আপনি কিন্তু লাভবান হলেন। কম্পোর নয় কিন্তু 25,200 থেকে 26,075, অনেক পয়েন্ট উইকলি টাইম ফ্রেমে। এবারে চলুন, এটা তো পজিটিভ দেখা গেল। ইন্ডিকেটারে কোনো বিশেষ তথ্য রয়েছে কিনা দেখি। ইন্ডিকেটারের সামনে রেজিস্ট্যান্স আছে 26,400-তে, আপনারা সেটা দূর আছে, তবু একটু দেখে নেন 26,400। দেখুন 26,400-তে কিন্তু 460টাতে কিন্তু একটা রেজিস্ট্যান্স আছে। চলুন নিফটি প্রাইভেট ব্যাঙ্কে এর সাপেক্ষে একটু দেখি। নিফটি প্রাইভেট ব্যাঙ্ক দেখুন খুব সুন্দর জায়গাতে এও দাঁড়িয়ে রয়েছে। খুব সুন্দর একটা প্যাটার্ন তৈরি করার প্রবণতা যেন হচ্ছে মনে মনে। আপনারা এটাকে এরকম প্যাটার্নও ভাবতে পারেন, কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন। আপনারা কি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? যদি এরকম করে টানেন এই জায়গাটা থেকে এইরকম এবং এইরকম একটা মনে হচ্ছে না কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন, তাহলে প্রাইভেট ব্যাঙ্ক কিন্তু উপরের দিকে যাওয়ার জন্য রেডি হচ্ছে। ইন্ডিকেটর কি বলছে, ইন্ডিকেটর কি বলছে এবং ক্লাউড কি বলছে? প্রথমে আনরাইভেলটা ইউজ করি। আনরাইভেল বলছে দেখুন বাইং জোন আগেই দিয়েছে, এবং বাইং জোন দেবার পর আমরা বাই অ্যাভাব লেভেল ফার্স্ট টার্গেট ফুল করেছে, সেকেন্ড টার্গেট ফুল করেছে। এটাকে যদি ক্লোজিং দিয়ে উপরের দিকে যায়, যেটা খুব ভালো, নিচে থেকে দ্রুত বাইং এসেছে, কারণ এখানে একটা সাপোর্ট জোন আছে। এই জোন থেকে দেখুন বাইং এসছে, এবং ডেলি টাইম ফ্রেমে আপনারা দুর্দান্ত রেজাল্ট পেতেন যদি এখানে বাই করতেন। এখান থেকে দেখুন একটা সাপোর্ট লোল, এখান থেকে বাই করার কথা ছিল। যাই হোক, আমি সেটা বলছি না, সেটা আপনাদের নিজেদের বিষয়। এবারে দেখুন 26,400, এইটা হচ্ছে, এটা দেখে নিন 6-7 রিজিয়ন দেখতে পাচ্ছেন। এই রিজিয়নটা কত, যে 400 লেভেলে কথা বলছিলাম, বা 600, 26,600 টার্গেটস 8, অর্থাৎ এই পর্যন্ত যে বা এই পর্যন্ত যে কিন্তু একটা ধাক্কা খাবে। অর্থাৎ এর উপরে যদি ক্লোজিং হয় এবং এতে সাপোর্ট নেয়, আমরা অনায়াসে নিফটি প্রাইভেট ব্যাঙ্ককে ব্যবহার করতে পারেন।
কিন্তু এখান থেকে ধাক্কাও খেতে পারে, কারণ এখানে একটা সলিড রেজিস্ট্যান্স জোন রয়েছে। আমরা সেটা দেখব, ওপেনিং কোথায় হচ্ছে তারপর নির্ভর করবে। এবারে চলুন পিএসইউ ব্যাংক সেক্টরটাকে দেখি উইকলি টাইম ফ্রেমে। তো উইকলি টাইম ফ্রেমে দেখুন, আগে একটু ছোট করে দিচ্ছি। দেখুন এইরকম ধরনের প্যাটার্ন যখন হয়েছিল দীর্ঘদিন, 681টা বার 4767 দিন পরে ব্রেকআউট দিয়েছিল, তখন আমি এটার অ্যানালিসিস করেছিলাম। সেই অ্যানালিসিসে অংশটা আমরা যাচ্ছি না যে সেখান থেকে লেভেল নরমাল টেস্ট করার পর উপরের দিকে যেতে পারে, এবং সেই মতো গেছিল। কিন্তু এখন পিএসইউ ব্যাংক কিন্তু একটু স্ট্রেসের মতো দিয়ে যাচ্ছে। দেখুন একটা উল্টানো কাপের মতো প্যাটার্ন সেখানে তৈরি হয়েছে, এবং রেজিস্ট্যান্সে সাপোর্ট এরিয়াতে সে দাঁড়িয়ে আছে। উপরের দিকে যে রেজিস্ট্যান্স সেখানে কিন্তু ধাক্কা খাচ্ছে। এখন অনেকেই বলতে পারেন যেখান থেকে কেনা উচিত নয় কেন, আপনি কিনতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন যে সামনে রেজিস্ট্যান্স আছে। রেজিস্ট্যান্সটাকে ছোট্ট একটা ব্রেকআউট দিক। এখানে কিন্তু অন্য কোনো রেজিস্ট্যান্স আগের ক্ষেত্রে ছিল না, এখানে আছে। যদি সাপোর্ট এরিয়ার পর ফাঁকা থাকতো, কিছুটা অঞ্চল পরে রেজিস্ট্যান্স থাকতো, আমি কিনতে বলতাম। এখানেও আপনি কিনে লাভবান হতে পারেন, কিন্তু বাকি ক্ষেত্রে আপনি আলোচনা করে দেখুন যে ব্যাংকিং সেক্টর কিন্তু একটুখানি দুর্বল হয়ে রয়েছে। যে দুর্বল আছে বলেই তো পড়েছে। এখান থেকে একটা বাউন্স ব্যাক তো আসবেই, সেখান থেকে বাউন্স ব্যাক এসেছে, বারবার এখান থেকে বাইং এসেছে, সুতরাং এখান থেকে কিন্তু একটা সাপোর্ট নেবার চেষ্টা করছে, কিন্তু উপরে কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল আছে। চলুন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আনরাইভালড ইকুয়েশনে কী বলছে। দেখুন ক্লাউড অনেক দিন আগে নেমে পড়েছে, এবং ক্লাউডকে ছোবার একটা চেষ্টা সে করবে, অর্থাৎ একটুখানি বাউন্স ব্যাক করবে। কিন্তু তার মানে এই নয় যে এই মুহূর্তে দারুণভাবে পজিটিভ। এখন এটাকে ঘুরতে হবে, কয়েকটা দিন সময় দিতে হবে। আবার ধরুন একটা বড় ক্যান্ডেল তৈরি হয়ে গেল দুম করে, সঙ্গে সঙ্গে মার্কেটে অনেক কিছু ঘটনা পাল্টে যাবে। কিন্তু নর্মাল কেসে এটা ধীরে ধীরে কাছে আসবে, এখান থেকে ঘুরতে শুরু করবে, তবে আর নচেত যদি পড়তেই থাকে এই ক্লাউডও কিন্তু নিচে থেকে পড়তে থাকবে। কিন্তু আপাতত ক্লাউডের কাছাকাছি সে যাবার চেষ্টা করবে এবং একে ভাঙার চেষ্টা করবে। আর এখান থেকে যদি রেজিস্ট্যান্স পায়, ক্লাউডের রেজিস্ট্যান্স, লাইনের রেজিস্ট্যান্স এবং এর রেজিস্ট্যান্স, তিনজনের যদি রেজিস্ট্যান্স পায়, তাহলে একটু স্ট্রেসের মধ্যে আছে উইকলি টাইম ফ্রেমে। এটা বলার অপেক্ষা রাখে না। এরপরে আমরা দেখি পিএসইউ ব্যাংক। পিএসইউ ব্যাংক থেকে দেখুন ডেইলি টাইম ফ্রেমে একটা লম্বা আমরা এই জোনটিকে রেখেছিলাম, এর মধ্যে ঘোরাফেরা করছে এবং আন্ডার স্ট্রেস। এই মুহূর্তে এই চ্যানেলের নিচের অংশে সে অবস্থিত। আপনারা কিন্তু এখানে কিনতে পারতেন ডেইলি টাইম ফ্রেমে, অর্থাৎ ডেইলি মানসিকতা রেখে। দেখুন কি ঘটনা ঘটেছে। দেখুন মার্কেট সে এখান থেকে কি করেছে, মার্কেটকে তুলে নিয়ে গেছে এবং ক্লোজিং হয়েছে ক্লাউডের উপরে। সুতরাং ছোট্ট টাইম ফ্রেমের জন্য আপনি এখানে যেতে পারেন, এটাকে ব্রেক করলে উপর থেকে যেতে পারেন, এইভাবে কিন্তু আপনি এগিয়ে যেতে পারেন। এবারে চলুন আমরা অয়েল এবং ন্যাচারাল গ্যাস কি বলছি। অয়েল এবং ন্যাচারাল গ্যাস আমরা যদি বড় করে দেখি, দেখুন সেখানেও কিন্তু আমরা বিশ্লেষণ করেছিলাম, ওটাকে ভেঙে উপর থেকে গেছে, কিন্তু দুটো উইকে নিচের দিকে নেমে এসে সে একটা সাপোর্ট নিয়েছে। এইটা কিন্তু একটা ভালো সাপোর্ট জোন, এখানে কিন্তু কেনা যেতে পারে অয়েল অ্যান্ড গ্যাসকে, যদি এর উপরে মার্কেট খোলে এবং সাস্টেন করে। আমরা ইন্ডিকেটর ব্যবহার করে দেখি ক্লাউড কি বলছে। ক্লাউড আমাদেরকে কোনো পজিটিভ নিউজ দিতে পারছে কিনা। দেখুন নিচে থেকে বাইং ছিল, আমরা সে কথা বলেছিলাম আগে, এবং তারপর বাইং থাকার সঙ্গে সঙ্গে কোন লেভেল থেকে মার্কেট ঘুরছে আপনার চোখের সামনেই দেখুন, 6-7 লেভেল থেকে মার্কেট ঘুরছে। মার্কেট ঘুরেছে, মার্কেট ঘুরে কিন্তু মাস্ট লেভেল থেকে মাস্ট বাই লেভেলের উপরে কিন্তু একটা বাইং এসেছে এবং সেখানে ক্লোজিং দিয়েছে। এখন যদি এখানে সাস্টেন করে, তাহলে মার্কেট কিন্তু ধীরে ধীরে এখান থেকে ঘুরবে। এটা কিন্তু উইকলি টাইম ফ্রেমে লেভেলও তাই কিন্তু বলছে। আচ্ছা, অয়েল অ্যান্ড গ্যাস কি বলছে দেখি আমরা।
ডেলি টাইম ফ্রেমে ইন্ডিকেটার লাগানোই রয়েছে, ইন্ডিকেটারটাকে বন্ধ করি। প্রাইস অ্যাকশন কী বলছে আগে দেখি। দেখুন নিচের দিকে নামছিল, কিন্তু নামাটা যেন এবার একটু স্তব্ধ হয়ে এই অঞ্চলে ঘাটতে শুরু করেছে। এখানে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি হচ্ছে, যদি ব্রেক করে উপরের দিকে, যদি ব্রেক করে নিচের দিকে, সিম্পল ডেলি টাইম ফ্রেমে। কিন্তু ইন্ডিকেটার কি বলছে? ডেলি টাইম ফ্রেমে ইন্ডিকেটার কি বলছে? যদি আমরা এইভাবে ইন্ডিকেটার ব্যবহার করি তাহলে দেখুন বাই প্রচুর উপরে দিয়েছে এবং সেখান থেকে একটা লেভেল থেকে আরেকটা লেভেল, দেখুন এটা হচ্ছে 11 নম্বর লেভেল, 10 পরে আমি বলেছি ভয়ঙ্কর লেভেল, অনেক সময় রেজিস্ট্যান্স না পেয়ে তার উপর থেকে পাবে, সেখান থেকে ধাক্কা খেয়ে দেখুন নিচে থেকে নামবে, নিচেতে আসছে প্রত্যেকটা লেভেল টু লেভেল এবং নিচের লেভেল থেকে সাপোর্ট নিয়ে এই জায়গায় দাঁড়িয়ে আছে। ডেলি টাইম ফ্রেম কিন্তু এখানে রেজিস্ট্যান্স পাচ্ছে। এই ক্লাউডের ওপরে উঠে গেলে পরে আমরা কিন্তু কি বলবো, বাইং করতে পারি। আপাতত কিন্তু রেজিস্ট্যান্স ফেস করছে, ক্লাউডের আগে ওপরে উঠুক, তারপরে আমরা সেখানে বাই করব ডেলি টাইম ফ্রেমে। আর সাহসী হলে পরে আপনারা কিনতে পারেন, কারণ এখানে একটা হায়ার লোজ তৈরি হচ্ছে। এই প্যাটার্নটা ব্রেক করে যদি এখানে ওপেন হয় আপনারা কিনতে পারেন, এই সেক্টরের বিভিন্ন স্টকগুলোতে ইনভেস্ট করতে পারেন। এই গেল, এরপরে কোনো সেক্টর বাকি রয়েছে কিনা? না। ফিন নিফটি, এই ব্যাঙ্ক নিফটি তো আমরা আলাদা করে আলোচনা করি, সুতরাং আলোচনা করছি না। এই গেল মোটামুটি ধরনের মেজর সেক্টর। আপনারা যদি চান তাহলে আমাকে বলতে পারেন যে আরও কোনো সেক্টর সম্পর্কে অ্যানালিসিস আমরা শুনতে চান কিনা। আর নইলে পরে আজকের আলোচনা এই পর্যন্তই। আপনারা কমেন্টে জানাতে পারেন যে আপনাদের কেমন লাগলো বা কোনো সেক্টর চাই কিনা। নমস্কার, ধন্যবাদ।